প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর। আপনাকে স্বাগত। ধন্যবাদ আমাকে আমন্ত্রণের জন্য। আজকে হাইকোর্টের একটি রায় হয়েছে। আসলে নিম্ন আদালতের একটি রায়কে হাইকোর্ট বহাল রেখেছে। খুব ঐতিহাসিক ঘটনা, সেটা হলো আবরার হত্যার। আবরার হত্যার 20 জনের যে মৃত্যুদণ্ড হয়েছিল এবং 5 জনের যে যাবজ্জীবন দিয়েছিল নিম্ন আদালত, সেটি হাইকোর্ট রেখে দিয়েছে। আসলে আবরার হত্যাকাণ্ডটি শুধু নিছক একটি হত্যাকাণ্ড না, আপনি ভালো করে জানেন। এটি আসলে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে তার শক্ত অবস্থান ছিল এবং এই কারণে তাকে এই প্রাণ দিতে হয়েছে। উনি একটি প্রতীকী হিসাবে কিন্তু আমাদের সামনে চলে আসছে। এবং এই তরুণকে যেভাবে নৃশংসতার মাধ্যমে হত্যা করা হয়েছে, যে সমস্ত মিডিয়া কর্মী তার মরদেহ দেখেছেন, কেউ কিন্তু চোখে পানি ধরে রাখতে পারেননি, এত নির্মমভাবে করেছেন। এবং এই ছাত্রলীগের যে গুন্ডা পান্ডারা এই কাজটি করেছে এবং একটা মনুষ্যত্ববোধের মিনিমাম তাদের মধ্যে আমরা খুঁজে পাইনি। এবং এই ঘটনার প্রতিবাদ যারা করেছিল তারা কিন্তু একসময় এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গড়ে তোলে। এবং এবছর আপনি জানেন যে সরকার এই আবরার ফাহাদকে স্বাধীনতা পুরস্কার দিয়েছে এবং সবাই অ্যাপ্রিসিয়েট করেছে যে এই কাজটি হওয়া দরকার ছিল। আপনি গোটা বিষয়টিকে কিভাবে দেখবেন? আমার কাছে আবরার ফাহাদ একজন বিশ্বনায়ক। কারণ আবরার ফাহাদ যেটা করেছিল তখন সেই কাজটা, যেমন যে আমলে করেছিল, এই কাজটা শুধু সহজ ছিল না যে তা না, এই কাজটা যে বিপজ্জনক এবং মৃত্যুমুখী সেটা তো আমরা এর পরিণতি দেখেই বুঝলাম। কিন্তু তারপরও যে সে যে তার বাক স্বাধীনতার চর্চা করেছে, যেটা হওয়া উচিত ছিল, কিন্তু এবং তার যে পরিণতি হয়েছে, যে নিজের মতামত প্রকাশের জন্য যে তার যে পরিণতি হয়েছে, সেটা আসলে এটা সাম আপ করে ফেলে যে লাস্ট 15 বছর কি ধরনের শাসনামলে আমরা ছিলাম। আবরার ফাহাদকে শুধু স্বাধীনতা পুরস্কার দেওয়া, এটা খুবই সরকারের তরফ থেকে, আমি বলবো এটা মানে সাগরে একটু পানি ঢালার মতো আর কি। মানে এটাকে আপনি শুধু স্বাধীনতা পুরস্কার হিসাবে ওনাকে আটকে রাখতে পারবেন না। আমার কাছে মনে হয় যে বাংলাদেশেরই ইতিহাসে যত নায়ক, এই ধরনের নায়ক যারা গড়ে উঠেছে, রাজু বলেন, তারপর আপনি এরশাদ বিরোধী আন্দোলনের সময় যখন এই ধরনের পিরিয়ড এসেছিল, আমার কাছে আবরার ফাহাদ একজন সেরকম। এবং আমার মনে হয় যে তাকে মানে সে একটা সিম্বল হিসাবে আমাদের কাছে থেকে যাবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটা ইঙ্গিত দিবে যে দেখো কি হয়েছিল এখানে এবং কি কোথা থেকে আমরা ফিরে এসেছি বাংলাদেশে। এবং আপনি এটাও নিশ্চয়ই জানেন, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা শেষ পর্যন্ত এই স্বৈরাচারের ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছে, তাদের কিন্তু অনুপ্রেরণার একটি উৎস ছিল এই আবরার ফাহাদ। অবশ্যই এবং শুধু তাদের না, আমি বলবো যে পুরো যখন জুলাই আন্দোলন হচ্ছে, যখন সাধারণ মানুষ যখন নিচে বাসা থেকে নিচে নেমে আসলো, তখন কিন্তু আবরার কথাটা বারবার উচ্চারিত হয়েছে। সো আমি বললাম তো, মানে হি ইজ আ হিরো। এবং তাকে আমরা ওই যে স্বাধীনতা পুরস্কারটা ইজ ভেরি নগণ্য টু দ্য বিগার পিকচার অফ আবরার ফাহাদ আর কি। তো আমার কাছে মনে হয় যে এইটা মানে এখন আমাদেরকে আবরারকে নিয়ে আমাদের চর্চা করা উচিত জাতীয় পর্যায়ে। এবং যে মানে তার অবদানটা শুধু আমি বলবো না, মানে তার যে সাহসিকতা, এই সাহসিকতাটা যদি আমরা ধরে রাখতে পারি, সেটা আমাদের এখন একটা চর্চার বিষয় হয়ে থাকা উচিত বলে আমি মনে করি। দুটো বিষয় সামনে আসে আবরার এই হত্যাকাণ্ডটি। একটা হলো আবরার ভারতে হেজিমনির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, আরেকটা হলো যে তাকে যে হত্যা প্রক্রিয়াটা যেভাবে করা হয়েছে, এই আওয়ামী লীগ বা ছাত্রলীগের যে চরিত্র, নৃশংসতা, সেটাও কিন্তু ফুটে উঠেছে। দুটো জিনিস পাশাপাশি। ছাত্রলীগ তো মানে ছাত্র কথাটা না এখানে মানে বলতেই আমার বাধা আসছে আর কি। যে ছাত্রলীগের আগে যে ছাত্র শব্দটা আছে, এটা আমার মনে হয় যে এটা বলা উচিত না আর কি, অন্য কোনো নাম দেওয়া উচিত। কারণ এটা একটা গুন্ডা বাহিনীর চেয়েও এটা একটা মানে বিচ্ছিরি একটা জিনিস ছিল। চাপাতি বাহিনী, হেলমেট বাহিনী নাম আছে, বহুত নাম আছে, বাট এই নামগুলো না আমার কাছে মনে হয় খুব সফট। মানে আরো হার্ড কিছু একটা নাম দেওয়া উচিত ছিল এদের। এরা যে বর্বরতা দেখিয়েছে লাস্ট 15 বছর, এটা অকল্পনীয়। এবং আমি আশা করব যে এখন যত রকমের বাংলাদেশের স্টেক হোল্ডার আছে, তারা আশা করি যে এই জায়গার থেকে একটা শিক্ষা নিয়েছে যে হোয়াট নট টু ডু। এটা মানে ছাত্রলীগের কেস স্টাডিটা একটা কেস স্টাডি হিসেবে থাকা উচিত যে ছাত্র সংগঠন আসলে কিরকম হওয়া উচিত না। জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস 4 দিন ঢাকা সফর করে গেলেন
এবং এই সফরটি নানান কারণে খুব গুরুত্বপূর্ণ। আমরা গতকালকে আলোচনা করছিলাম এই অনুষ্ঠানে যে উনি প্রফেসর ইউনূসের ব্যক্তিগত আমন্ত্রণে এসেছেন। এটি হলো এই সরকারকে একটা লেজিটিমিটি দেওয়া যে এই সরকারের সঙ্গে জাতিসংঘ রয়েছে। আর একটি ঘটনা তো ঘটেছেই, সেটা হলো জাতিসংঘ যে কাজটি করেছে, যে প্রতিবেদনটা দিয়েছে জুলাই হত্যাকাণ্ডের, সেটা তো এক ধরনের বিশাল একটি ব্যাপার। এটি একটি দিক। আর একটা দিক হলো যে আন্তর্জাতিক অঙ্গনে এই রোহিঙ্গা প্রসঙ্গটাকে আবার সামনে নিয়ে আসা। কারণ আপনি জানেন যে আন্তর্জাতিক বেশ কয়েকটি বড় ঘটনার কারণে রোহিঙ্গা ইস্যুটি একটু পিছনে পড়ে গিয়েছিল। সেখানে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ছিল, ছিল গাজায় হত্যাকাণ্ড, আবার ছিল ট্রাম্পের নির্বাচিত হওয়া, সব মিলিয়ে একটু সংকটে পড়ে গিয়েছিল। উনি আবার সেটাকে সামনে নিয়ে এসছেন। আপনি এই গোটা বিষয়টিকে, অর্থাৎ জাতিসংঘের মহাসচিবের সফরটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমি আসলে নতুন কিছু অ্যাড করতে পারবো না। আমরা এখন সোশ্যাল মিডিয়া খুললেই যে মানে ব্যাপারটা দেখছি সেটা তো এই কক্সবাজার কেন্দ্র করেই আর কি। এবং সেইখানে প্রধান উপদেষ্টা যেভাবে তার নিজস্ব গ্রামের ভাষায় রোহিঙ্গা, অসাধারণ একটি ঘটনা ঘটেছে রোহিঙ্গা জনগোষ্ঠীকে, এবং আপনি নিশ্চয়ই জানেন যে রোহিঙ্গাদের উদ্দেশ্যে যত বক্তৃতা দিয়েছে, যত লোক এসে কখনো হাততালি দেয় না, হাততালি পড়ে নাই, বা চিৎকার করে সমর্থন দেওয়াটা হয় নাই, তার ভাষাই বুঝতো না। এবং আমি তো ছিলাম ওখানে। উনি যখন বললেন যে আমি আশা করব যে নেক্সট রোজার ঈদ আপনারা আপনাদের পৈতৃক ভিটায় কাটাতে পারবেন, তখন যে করতালি আর চিৎকার, সেটা দ্যাট সেজ ইট অল। আমার কাছে মনে হয় এখানে আমি নতুন করে কিছু অ্যাড করতে পারবো না। মানে ওই জিনিস, ওই ঘটনাটাই পুরা অ্যান্টনিও গুতেরেসের আশা এবং এখন ইউনাইটেড নেশনসের আপনি সহায়তা বলেন, আপনি এন্ডোর্সমেন্ট বলেন, এই সব কিছু কিন্তু এক মানে ওনার ভাষণের যে প্রতিক্রিয়া, সেটার মধ্যেই আমার কাছে মনে হয় প্রকাশ পাচ্ছে। সো আমার এখানে নতুন করে কিছু অ্যাড করার নাই। এখন পুরো বাংলাদেশের 18 কোটি মানুষজন দেখছে যে কি হয়েছে, এবং আমার কাছে মনে হয় যে এটা আমরা একটা ঐতিহাসিক সময় দিয়ে যাচ্ছি, যে আমরা একজন নোবেল লরিয়েটকে মানে দেশের প্রধান হিসাবে পাচ্ছি আর কি। মানে এটা মানে বাংলাদেশের ইতিহাস কি, মানে সাউথ এশিয়ান ইতিহাসেও এটা একটা খুব মানে ইন্টারেস্টিং একটা ব্যাপার। এবং আমি বলবো যে এই সব কিছুর মধ্যেও প্রত্যেক মানুষের এটা একটু অনুধাবন করা উচিত যে এটা দিস ইজ আ হিস্টোরিক টাইম। এটা কিন্তু আপনি 10, 20, 30 বছর পর এটা নিয়ে যখন চর্চা হবে, তখন এটা আমরা যাতে মনে রাখি যে কি কি ঘটনার মধ্যে দিয়ে আমরা গিয়েছিলাম আর কি। সো আই এম ভেরি লাকি যে এটা খুব সামনাসামনি ভাবে আমি দেখতে পাচ্ছি। আর আপনি যে কোশ্চেনটা করলেন অ্যান্টনিও গুতেরেসের আশা, আমার কাছে মনে হয় যে উনি যে বাংলাদেশকে চুজ করলেন এবার রোজার সময় আসতে, এবং উনি কিন্তু নিজেও রোজা রেখেছিলেন ওই দিন, হি ওয়াজ ফাস্টিং। সো তখন এটা দ্যাট স্পিক্স ফর ইটসেলফ, সলিডারিটি। এবং জাতিসংঘের রিসেপশনটা তো আমরা ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি থেকেই দেখছি যে কি পরিমাণ এক্সাইটেড সবাই, যে সবাই মানে এসে জিজ্ঞেস করছে তোমাদের কি লাগবে, কিভাবে সহায়তা করতে পারি। আর রোহিঙ্গা ইস্যু তো একটা বিশাল বড় ইস্যু, এবং এই ইস্যুতে আপনার যত রকমের আমার মনে হয় যে অন্য সাবজেক্টের জন্য পিছিয়ে পড়লেও প্রধান উপদেষ্টার কাছে এই ইস্যুটা একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। কারণ এই ইস্যু আমরা তো দেখেছি লাস্ট 15 বছর এই জনগোষ্ঠীকে নিয়ে যে কী পরিমাণ পলিটিক্স খেলা হয়েছে। সো এই জনগোষ্ঠীর যদি কোনো একটা মানে ভালো ভবিষ্যৎ, আমার কাছে মনে হয় একমাত্র অন্তর্বর্তীকালীন সরকারই, হয়তো যেহেতু এখানে কোনো পলিটিক্সের জায়গা নেই, খুব হিউম্যানিটেরিয়ান ওয়েতে এই অন্তর্বর্তীকালীন সরকারই এটা একটা ডিসিশন নিতে পারবে আর কি, যে তাদেরকে কোথায়, মানে যেহেতু বলা হচ্ছে যে আমরা তাদেরকে সেই সালামত চাচ্ছি যে সেফ জোন হিসাবে মায়ানমারে ফিরিয়ে দিয়ে আসতে। সো ওই জায়গার থেকে আমার কাছে মনে হয় যে দিস ইজ আ হিস্টোরিক্যাল ইভেন্ট। অপূর্ব জাহাঙ্গীর, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন বা আমরা জানি যে প্রফেসর ইউনূস দায়িত্ব নেওয়ার পরে উনি এই রোহিঙ্গা ইস্যুটিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন শুরু থেকেই, এবং উনি এটা মাল্টিল্যাটারাল ইস্যুতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু বাইল্যাটারাল করেছিল আগের সরকার, কারণ তারা এটাকে একটা ইস্যু করেছিল তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য, এক ধরনের একটা ইমেজ তৈরি করার জন্য, পপ কালচারে বলা হয় পুরস্কার পাওয়ার জন্য। জি, এবং সেটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। জি, এখন বিষয়টা যেটা হলো যে নিশ্চয়ই এই জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের এই সফরটা
সেই দিকে নিশ্চয়ই নিয়ে যাবে। যখনই প্রফেসর ইউনূস গ্লোবাল স্টেজে কোনো বক্তৃতা দিয়েছেন 7 মাসের মধ্যে, ততবার কিন্তু উনি রোহিঙ্গা ইস্যু এনেছেন। জি। এবং উনি মনে করেন যে রোহিঙ্গা ইস্যু শুধু বাংলাদেশ আর মিয়ানমার প্রবলেম না, ইটস গ্লোবাল প্রবলেম। মিয়ানমার ইস্যুতে বা আপনার রোহিঙ্গা ইস্যু মালয়েশিয়ারও যেরকম প্রবলেম, আপনার অন্যান্য সাউথ এশিয়ান বিভিন্ন কান্ট্রিরও কিন্তু এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। এবং এটা একটা গ্লোবাল ইস্যু হওয়া ছাড়া উপায় নেই। পুরো পৃথিবীকে এগিয়ে আসতে হবে যাতে এই জনগোষ্ঠীর মানে ঠিকঠাক ভবিষ্যৎ যাতে নির্মিত হয় আর কি। সো আমি যেটা বললাম, আমি মনে করি যে হচ্ছে ইউনাইটেড নেশনসেরও যেমন এখন চোখ আছে এই ইস্যুতে, এবং অ্যান্টনিও গুতেরেস নিজেও বলেছে যে নেক্সট ইফতার আমি আপনাদের সাথেই করব, কিন্তু সেটা হবে মিয়ানমারের। সো ওই যে বললাম যে এই দুইজনের বার্তা আমার মনে হয় দ্যাট স্পিক্স ফর ইটসেলফ যে ভবিষ্যতে কী হতে যাচ্ছে। আরেকটি প্রশ্ন যেটা জাতিসংঘের মহাসচিবের কাছে করেছিলেন সাংবাদিকরা, সেটি হলো যে ওনারা বলেছিলেন যে আসলে ওনারা সেখানে প্রত্যাবর্তন করতে পারবেন কিনা, এটা মূল কথা ছিল। এই প্রসঙ্গে উনি কিছু কথা বলেছেন যে বর্তমান পরিস্থিতি হলো মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মির মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। এই পরিস্থিতিতে অবিলম্বে এবং সম্মানজনকভাবে প্রত্যাবর্তন অত্যন্ত কঠিন হবে তা স্পষ্ট। উনি আরেকটা পরামর্শ দিয়েছেন যে রোহিঙ্গা সংকট সমাধানে আরাকান আর্মিকেও আলোচনায় যুক্ত করা উচিত বলে মনে করছেন উনি। তিনি বলেন যে আরাকান আর্মি এখন একটি শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে। আমি মনে করি তাদের সাথেও প্রয়োজনীয় সংলাপ হওয়া উচিত, কারণ আমরা জানি যে অতীতে রাখাইন ও রোহিঙ্গা সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক সহজ ছিল না। এখানে একটা যোগ করি, সেটি হলো যে আরাকান আর্মি কিন্তু রোহিঙ্গাদের একটা সহযোগিতা চেয়েছিল, কিন্তু তখন ফেসিস্ট সরকার এই কাজটি করতে দেয়নি। যদি তখন সেই কাজটি করতে দেওয়া হতো তাহলে কিন্তু রোহিঙ্গা এখন যে অবস্থা রাখাইনে, রোহিঙ্গারা কিন্তু সহজে সেখানে চলে যেতে পারত। এটির কি সমাধানের জন্য প্রফেসর ইউনূস সরকার কি করছে? আমার কাছে মনে হয় যে 1 নাম্বার সেহি সালামত আপনার রোহিঙ্গা জনগোষ্ঠীর জানমাল নিশ্চিন্ত না করার আগ পর্যন্ত তাদেরকে কোনোভাবেই পাঠানো হবে না। এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় যে আপনার যে বড় দায়িত্ব, তার মধ্যে একটি হচ্ছে হিউম্যান রাইটস আপহোল্ড করা। অবশ্যই। সো এইটার থেকে কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকার পিছপা হবে না। এবং আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের যে গ্লোবাল পার্সোনা, সেই গ্লোবাল পার্সোনা ইউটিলাইজ করেই আমার কাছে মনে হয় এই সমস্যার একটা বড় সমাধান হতে পারে। ওনার যেহেতু ওই রিচটা আছে, ওই অ্যাক্সেসটা আছে বিভিন্ন দেশের প্রধানদের সাথে কথা বলার, এবং সেটা শুধু সরকারিভাবেই না, সেটা নিজস্ব পার্সোনাল পরিচয়ে যে সম্পর্কটা আছে, এই সম্পর্ক থেকেই আমার কাছে মনে হয় উনি পুরো পৃথিবীকে নিয়ে আসতে পারেন এই ইস্যুতে ফোকাস করার জন্য। এবং তখনই আমরা এই ইস্যুর সাথে জড়িত যত স্টেক হোল্ডার আছে তাদের সাথে আলাপ করে একটি জায়গায় পৌঁছাতে পারবো। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে জাতীয় ঐক্যমত্য কমিশন যে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে গুতেরেস বৈঠক করেছেন, আমরা আমাদেরকে বলবেন কি এটা আয়োজক কারা? এই আয়োজনটা পুরোপুরি ইউনাইটেড নেশনসের, এবং তারাই চেয়েছে যে বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে বসাতে, এবং সেটাই ঘটেছে। এবং আমরা দেখেছি তাদের এই মিটিংয়ে কী কী কথা হয়েছে, এবং বেরিয়ে আসার পর তো সকল স্টেক হোল্ডারই তাদের ব্রিফিং দিয়েছে আর কি। সো আমার মনে হয় যেটা ইউনাইটেড নেশন চাচ্ছিলেন যে এটা যখন ওনারা কোনো দেশে সফর করেন অবশ্যই এই দেশের বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে বসেন, এটাই তাদের কাজ বলে আমি মনে করি। এখন বাংলাদেশের পরিস্থিতি একটু আলাদা। এক্স্যাক্টলি, আমরা একটা গণ অভ্যুত্থান পরবর্তী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে নতুন করে বাক স্বাধীনতা বিরাজ করছে, যেটা লাস্ট 15 বছর কি বহু বছরই হয়তো আমরা দেখিনি। তো এই সময়টা তো খুব স্বাভাবিক যে তিনি সবার সাথে বসতে যাবেন। সেই ঘটনাটাই ঘটেছে বলে আমার মনে হয়। আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর একটা ব্রিফিং হয়েছে, এবং সেখানে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একটি কথা বলেছেন যে জাতিসংঘ মহাসচিবের এই সফর বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া ও গণতান্ত্রিক রূপান্তরকে সফল করতে সাহায্য করবে। এবং আমরা লক্ষ্য করছি যে সংস্কারের ব্যাপারে বিদেশি রাষ্ট্রগুলো বেশ গুরুত্ব দিচ্ছে, এবং যথারীতি জাতিসংঘের মহাসচিব একই ধরনের মনোভাব পোষণ করেন। উনিও চান যে সংস্কারগুলো হোক, এবং সংস্কার না হোক এমন কোনো প্রতিক্রিয়াও কিন্তু রাজনৈতিক দলগুলো গুতেরেসকে দেয়নি। তারাও চেয়েছে যে সংস্কারের পক্ষে রয়েছে। এর মানে হলো কি এই ঘটনার সংস্কারের পথকে একটু সহজ করবে? আমার কাছে তো মনে হয় সহযোগিতা বলি। জি, আমার কাছে মনে হয় উনি তো প্রধান উপদেষ্টার সাথে যখন ওনার বায়োল্যাটারাল যে মিটিংটা হয়, এবং সেখানেও কিন্তু উনি বাংলাদেশের রিফর্ম এজেন্ডাকে পুরোপুরি সাপোর্ট জানিয়েছেন। এবং এটা তো ঠিক যে এই রিফর্ম না হলে তো আমরা গণতান্ত্রিক পথে হাঁটতে পারবো না।
এখন কথা হচ্ছে আমার কাছে মনে হয় সবাই একমত যে রিফর্মগুলো হওয়া উচিত। এখন জিনিসটা হচ্ছে লজিস্টিক্যাল ইস্যু, রিফর্মটা কিভাবে হবে, কতদূর আমরা করব, কতদূর পরে সরকার এসে করবে, দ্যাট ইজ দ্য ইয়ে। তো আমি কোনোভাবে এখানে রিফর্ম হবে না সেই প্রশ্ন আমার মনে হয় বাংলাদেশের কেউই করছে না, বরং রিফর্মটা যাতে এই মানে রিফর্মের লজিস্টিক্সটা কী হবে সেটা নিয়ে এখন কথাবার্তা চলছে, এবং সেটা নিয়ে বিভিন্ন মত থাকতেই পারে, বিভিন্ন প্ল্যান থাকতে পারে। সো এইটাই তো একটা বাকস্বাধীন দেশে তো এটাই হওয়ার কথা, বিভিন্ন মানুষ বিভিন্ন আইডিয়া দিবে, সকল স্টেক হোল্ডাররা তাদের আইডিয়া দিবে, এই ডিবেট চলতে থাকবে, এবং এটাই স্বাভাবিক আমার কাছে মনে হয়। সো কিন্তু শুধু জাতিসংঘ না, আমার কাছে মনে হয় পুরো পৃথিবীর যত দেশ প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছে বা প্রধান উপদেষ্টা স্টেট প্রধান যারা প্রধান উপদেষ্টার দেখা করেছে, তারা সবাই কিন্তু রিফর্ম এজেন্ডাকে সাপোর্ট করেছে আর কি। সো এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্যাপার যে সবার চোখ এখন বাংলাদেশে, এটা একটা ঐতিহাসিক ঘটনা তো একটা ঘটে গেছে। সো এখন সবার চোখ বাংলাদেশের দিকে আছে বলে আমি মনে করি। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন অপূর্ব জাহাঙ্গীর, প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি। অপূর্ব জাহাঙ্গীর, আপনি বলছিলেন যে সবাই সংস্কার নিয়ে কথা বলেছে, যারা বিদেশে রয়েছেন, বিদেশি রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে বিভিন্ন সংগঠন, সবাই। পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে নিঃসন্দেহে আমরা একটু আশাবাদী হয়ে উঠছি এই কারণে যে কোনো রাজনৈতিক দল সংস্কারকে, নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে, বা সংস্কার খুব কম গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে তারা প্রমাণ করার চেষ্টা করছে। খুব সম্ভবত আপনি নিজেও বললেন যে পরিস্থিতি তৈরি হয়েছে, সংস্কারের বাইরে যাওয়ার সুযোগ বোধহয় খুব কম। না, আমার কাছে মনে হয় সংস্কারের বাইরে কেউই যেতে চাচ্ছে না। আমার কাছে মনে হয় যে আমরা তো দেখেছি লাস্ট 15 বছর কি হয়েছে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের যত স্টেক হোল্ডার আছে, এবং বাংলাদেশে আপনি পলিটিক্যাল পার্টি বলেন, সিভিল সোসাইটি বলেন, যাদেরকেই বলেন, তাদের সকলের, আমার বিশ্বাস যে তাদের সকলের একটা শিক্ষা হয়েছে যে মানে নট টু ডু। সো এই রাস্তায় আমার মনে হয় না কেউই এখন হাঁটবে অথবা হাঁটতে সাহস পাবে। এটা রিস্কি, কারণ হাঁটলে আমরা জানি যে দেশের জনগণ কি করতে পারে। কারোরই আপনার শেখ হাসিনার মতো পালিয়ে যাওয়ার ইচ্ছা নাই, আই হোপ। সো আমার কাছে মনে হয় না এখানে সংস্কার প্রশ্নে কোনো দ্বিমত আছে। সবাই, আমি যেটা বললাম, সংস্কার সবাই চায়। জিনিসটা এখন লজিস্টিক্যাল ইস্যু, যে কদ্দূর হবে, কদ্দূর পরে হবে। আমি এটা নিয়ে কোনো দেখছি না, এখনো পর্যন্ত কোনো বিরোধিতা দেখছি না। আগে পরের ব্যাপারে কিন্তু একটা প্রশ্ন রয়েছে, সেটি হলো রাজনৈতিক দলগুলোর উপর কেউ বিশ্বাস করে না যে তারা এসে সংস্কার করবে। না, রাজনৈতিক দলগুলোর উপর বিশ্বাস করে কি করে না সেটা তো একটা সাবজেক্টিভ ব্যাপার, এবং রাজনৈতিক দলগুলোরও যদি আপনার মনে হয় যে রাজনৈতিক দলগুলোর উপর বিশ্বাস করে না, তাহলে রাজনৈতিক দলগুলোরও সেই দায়িত্ব আছে তাদের উপর যাতে বিশ্বাস আসে সেই ব্যবস্থা করার। এবং আমি তো মনে করি এখন সকল ইনস্টিটিউশন এবং পার্সোনালভাবে আমার আপনারও একটা সংস্কারের মধ্যে দিয়ে যাওয়া উচিত, যে আমরা নেক্সট বাংলাদেশে কীরকম জনগোষ্ঠী হিসেবে থাকবো। আমরা কি রাস্তায় প্লাস্টিকের বোতল ফেলবো কিনা, আমরা কি চুইংগাম ফেলবো কিনা, নাকি ফেলবো না, এইরকম ছোটোখাটো বিষয় নিয়েও তো আমাদের সংস্কারে যেতে হবে। সো আমি মনে করি বাংলাদেশের সকলের, ইভেন রাজনৈতিক দলগুলোর একটা ইন্টারনাল সংস্কার হওয়া উচিত, এবং আমার মনে হয় তারাও সেদিক দিয়ে যাচ্ছে। ওই যে আমি বললাম যে কারো সেটি বোধহয় ঠিক নয়, তারা সেদিকে যাচ্ছে বোধহয় না। আমার রাজনৈতিক দলগুলো সংস্কার করছে না আসলে। আমার বিশ্বাস যে তারা, আমাদের উদ্বেগটা সেই জায়গাতে, আমার বিশ্বাস যে তারা করবে, কারণ আমি মনে করি যে এই শেখ হাসিনার মতো পালায় যাওয়ার কারোর ইচ্ছা নেই। আমার কাছে মনে হয় যে এটা একটা মানে ইনসিডেন্ট, তো যেটা আজীবন ইতিহাসে থাকবে, যে এটা করা যাবে না, এই পর্যন্ত গেলে পরিণতি। আপনি অরাজনৈতিক ব্যক্তি হিসাবে রাজনৈতিক একটা কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছে। আমরা তো প্রধান উপদেষ্টার মতো অপটিমিস্টিক, আমরা জানি, আমরা ভাবি যে আমরা বাংলাদেশটা সুন্দর একটা দিকে চলে যাবে আর কি। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে অ্যান্তোনিও গুতেরেসের সফরকালে একটি গোষ্ঠী খুব পরিকল্পিতভাবে একটা অস্থিরতা সৃষ্টির পায়তারা করেছে। পরে দেখা গেলো এরা সবাই ফ্যাসিস্টদের দূষর। এর মানে হলো এরা সক্রিয় হচ্ছে। সরকার এই বিষয়টি শক্তভাবে মোকাবেলা করছে না বলেও কিন্তু অভিযোগ উঠেছে। আমার কাছে মনে হয় যে সরকার যথেষ্ট পরিমাণ নজর রাখছে। সরকার মাঝে মাঝে চুপ থাকে দেখে ভাবে, যদি মনে করেন যে সরকারের নজর নেই, এটা ভুল হবে।
একটা আসলে ইয়ে না। আমরা হয়তো বেশি মাইকিং করি না বা বেশি বক্তৃতাবাজি করি না দেখে অনেক কিছু মনে হয় যে আমরা দৃষ্টি দিচ্ছি না। সরকার সব কিছু জানে, সব কিছু দেখছে। দ্বিতীয়ত হচ্ছে আমার কাছে মনে হয় যতই চেষ্টা করুক, আপনি আপনার কাছে মনে হতে পারে যে প্রচুর চেষ্টা চলছে, অ্যাক্টিভ হওয়ার চেষ্টা হচ্ছে, বাংলাদেশের জনগণ আর এই অ্যাক্টিভ হতে দিবে না। বাংলাদেশের জনগণ জানে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পরিণতি কী হতে যাচ্ছে আর কি। মানে সো এইখানে আমার মনে হয় না কোনো জায়গা আছে যেখানে আপনি মানে কারো স্কোপ আছে ভাবার যে তারা আবার অ্যাক্টিভ হবে, তারা আবার এটা কোনো চান্সই নেই। বাংলাদেশের জনগণই এই চান্স দিবে না। আপনি আরেকটি বিষয় নিশ্চয় লক্ষ্য করেছেন বা দেখেছেন, এই গোষ্ঠীটির নিউজ বেশ কিছু মিডিয়া ফলো করে প্রচার করছেন, বেশিরভাগ মিডিয়াই, আমি সব বলছি না, এবং এই সমস্ত মিডিয়া বলছে না যে এরা কারা। এখন ধরুন একটি গোষ্ঠী বা একটি সংগঠন একটি ঘটনার প্রতিবাদ করলো, ঠিক আছে, তাদের পরিচয় তাতে দেওয়া উচিত যে এরা আসলে আসলে প্রকৃতপক্ষে কারা, এরা এই গত 15 বছরের রিজিমে কোন পক্ষে ছিলেন। আমরা ইদানিং দেখছি যে ফেসিস্ট হাসিনার পক্ষে যারা গত 15-16 বছর গলা ফাটিয়েছেন টকশোগুলোতে, তাদেরকে আবার টকশোতে ডাকা হচ্ছে, এবং তাদের কাজটা কি হচ্ছে টকশোতে এসে, তারা টকশোতে এসে এটা প্রমাণ করার চেষ্টা করছেন যে প্রফেসর ইউনূসের সরকার ব্যর্থ একটি সরকার, কোনো কাজের সরকার নয়, এবং তারা কিন্তু গণহত্যাকারী লুটেরা হাসিনার সম্পর্কে নীরব, ভারতীয় আধিপত্যবাদের ব্যাপারে নীরব। আমার প্রশ্ন হলো, এই যে মিডিয়াগুলো এই সমস্ত লোকদেরকে জায়গা করে দিচ্ছে, এসব বিষয়ে সরকার কি কিছুই করণীয় নেই? প্রথমত আমরা কিন্তু প্রথমেই এসে যেটা এনশিওর করেছি সেটা হচ্ছে বাক স্বাধীনতা, মিডিয়ার অবাধ ফ্রিডম। এখন মিডিয়া শুধু আমাদেরকে সমালোচনা করে তা না। সো মিডিয়াকে এখন আমাদের অফিস থেকে কোনো ফোন দিয়ে বলা যে এই নিউজটা নামিয়ে দেন, এটা কখনো হবে না এবং হয়ও নেই এখনো পর্যন্ত। এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এথিক্যাল জার্নালিজমের ব্যাপার। এখন আপনি কত দূর কিভাবে আপনি আপনার জায়গা থেকে আপনার এথিক্সে ঠিক আছেন কিনা, আপনার প্রফেশনালিজমে ঠিক আছেন কিনা, সেইটা এখন এক একটা মিডিয়া হাউসের এক একটা ব্যাপার। এবং আমি মনে করি আমরা না ভাবলেও এই যে আপনার কাছে মনে হচ্ছে, এরকম তো বহুত মানুষের কাছেও নিশ্চয়ই মনে হচ্ছে। সো ওইভাবেই তো মিডিয়াটা বয়কট হয়ে যাচ্ছে। মানে এখানে তো সংকট হয়েছে কি, আপনারা যেটা টেলিফোন করেন না যে অমুককে বাদ দেন অমুককে নেন, এটা গুড সাইন। আমি ব্যক্তিগতভাবে সেটা সমর্থন করি একজন গণমাধ্যম কর্মী হিসেবে, আমি এটা চাই। কিন্তু এই গণমাধ্যম ফেসিস্টদের সহযোগী হয়ে দাঁড়াবে আবার, যেটা অতীতে ছিল, এটা তো মেনে নেওয়া কঠিন আমার কাছে মনে হয়। আপনি লক্ষ্য করেন এই সময় অনেক মিডিয়া কিন্তু পালিয়ে যাওয়ার কথা বলে না, ফেসিস্ট তো বলেই না, তারা বলে পদচ্যুত প্রধানমন্ত্রী অথবা সাবেক প্রধানমন্ত্রী হাসিনার নামের আগে এই বিশেষণটা যোগ করে দেয়। আমরা তাতেই বুঝতে পারি তারা কারা। এটার কি হবে? আমার কাছে মনে হয় এটার চেক অ্যান্ড ব্যালেন্স তো গণমাধ্যম কর্মী মানে আপনারাই করবেন। এটার চেক অ্যান্ড ব্যালেন্স তো কখনোই উচিত না সরকারের তরফ থেকে করা। এটার চেক অ্যান্ড ব্যালেন্স হচ্ছে গণমাধ্যম কর্মীদেরই করতে হবে। কারণ এইটা তো একজন একটা মানে তার ক্রেডিবিলিটি তো এখানে লুজ হচ্ছে। আপনি যেরকম দেখছেন এটা, এরকম কোটি কোটি মানুষও তো এটা দেখছে। সো যখন হবে তার ভিউয়ারশিপ কমে যাবে। সো এটাই মানে এই চেক অ্যান্ড ব্যালেন্সটাই তো আমরা চেয়েছিলাম। আমরা কেন মিডিয়ার কাছে গিয়ে এই বিষয়টা আপনার জনগণের হাতে ছেড়ে দিলেন? আমি জনগণের হাতে, আমি গণমাধ্যম কর্মীদের হাতে ছেড়ে দিলাম। গণমাধ্যম কর্মীরা গণমাধ্যম কর্মীদের চেক অ্যান্ড ব্যালেন্সে রাখবে, আমরা কেন রাখবো? সরকারের তো গণমাধ্যমকে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখার কোনো কারণ নেই। আমার এনশিওর করতে হবে যাতে আপনি আপনার কথাটা বলতে পারেন। আপনার যদি মনে হয় ও ভুল বলছে বা ওর যদি মনে হয় আপনি ভুল বলছেন, এটা এখন এটাই তো বাক স্বাধীনতার মজাটা। কিন্তু কথা হচ্ছে যে আপনি এখন বলতে পারেন যে সাবেক প্রধানমন্ত্রী মানে এই ধরনের জিনিসগুলো বলছে। আমার কাছে মনে হয় এগুলো বেশি যদি কেউ বলে থাকে এটা বেশি দূর বলে পার পাবে না। আমি যে বললাম মানে আওয়ামী লীগ কেস ইজ ক্লোজড, এটা আর আসার উপায় নেই। ইট ইজ ওভার। ইট ইজ ওভার। এটা নিয়ে আমরা মানে কথা বলা আমার কাছে মনে হয় ইটস ওয়েস্ট অফ টাইম এখন। অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে একটি অভিযোগ হলো তারা রাজনৈতিক দলগুলোকে ঠিকমতো ডিল করতে পারছে না, তাদের সঙ্গে মিথস্ক্রিয়াটা ঠিকমতো হচ্ছে না। বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের বোঝাপড়ার ঘাটতি এবং রাজনৈতিক দলগুলোর পরস্পরের সঙ্গে শত্রুতার ভূমিকা নেমে পড়ার কারণে ফেসিস্টদের দূষণরা মাঠে নামার সাহস পাচ্ছে। রাজনৈতিক দলগুলো একজন আরেকজনের সাথে কি করছে এটা রাজনৈতিক দলদের ব্যাপার। এটা আপনার বক্তব্য? এটা আসলে আমি বলা উচিত না, এবং আমি যেই পদে আছি সেটা আমার কনসার্নও না। আমার কনসার্ন হচ্ছে যে আপনি যেটা বললেন যে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর, আমি আমার এন্ড থেকে যা দেখছি, আমি তো প্রধান উপদেষ্টা যখন রাজনৈতিক দলগুলোর মিটিংয়ে বসেন তখন তো আমি থাকি ওখানে, আমি যেটা দেখেছি সম্পর্ক তো যথেষ্ট পরিমাণ সৌহার্দ্যপূর্ণ।
এখানে যথেষ্ট পরিমাণ ফ্রেন্ডশিপ আছে, ভ্রাতৃত্ববোধ আছে। সো তারা বাইরে এসে বিভিন্ন রেটরিকের জন্য বিভিন্ন কথা বলতে পারে, দ্যাটস ফাইন, দ্যাটস পার্ট অফ পলিটিক্স, এটা আমরাও বুঝি। কিন্তু কথা হচ্ছে যে আমি যেটা সামনাসামনি দেখছি, আমি তো এখানে কোঅপারেশনের কোনো কমতি দেখছি না। সো আমি যতক্ষণ পর্যন্ত কোঅপারেশন দেখছি, আমি তো বলবো যে আপনি যা বলছেন এটা অ্যাটলিস্ট আমার ভিউ থেকে এটা ঘটনা, এটা না। এর মানে আপনি বলতে চাচ্ছেন যে বাইরে যে কথাটা প্রচলিত রয়েছে বা কেউ কেউ অভিযোগ করার চেষ্টা করছেন, সেটি সঠিক নয়। অভিযোগ করতেই পারে, আপনার বিভিন্ন কমপ্লেইন থাকতে পারে, আপনি যে কোনো অন্তর্বর্তীকালীন সরকার না, যে কোনো সরকার নিয়ে যে কোনো পলিটিক্যাল দলের কমপ্লেইন থাকতে পারে, আপনার সমালোচনা থাকতে পারে, সেটা দোষের কিছু না। আমরা বলছি যে কোঅপারেশনের জায়গা থেকে আমরা এখনো পর্যন্ত সকল রাজনৈতিক দল এর কাছ থেকে কোঅপারেশন পাচ্ছি। আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন অপূর্ব জাহাঙ্গীর। চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা এবং সেখানে একটা আন্তর্জাতিক সম্মেলনের মতো হবে, কিন্তু বাইল্যাটারাল একটি বৈঠক হবে শি জিনপিংয়ের সঙ্গে, দ্বিপাক্ষিক বৈঠক, এবং বেইজিং সেটাকে খুব স্বাগত জানিয়েছে এবং আগ্রহ প্রকাশ করেছে। এবং আমরা জানি যে আজ সকালে চীনা রাষ্ট্রদূত প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখাও করেছেন। নিঃসন্দেহে সেটা সফর সংক্রান্ত বিষয় হবে। আপনি বিষয়গুলোকে কিভাবে দেখছেন? এটা তো অবশ্যই সাধুবাদ জানানোর বিষয়। চায়না যে বিপ্লব ঘটিয়েছে ইনভেস্টমেন্ট এবং ম্যানুফ্যাকচারিংয়ে, সেই বিপ্লব তো আমরা চাচ্ছি যে সেই জায়গা থেকে এখানে তো অনেক কিছু শেখার আছে, এবং এই সহযোগিতাটা আমরা আশা করি যে চায়নার কাছ থেকে আমরা পাবো। চাইনিজ অ্যাম্বাসেডর যেমন আজকে এসেছিলেন, উনি যথেষ্ট পরিমাণ উৎসাহ দেখিয়েছেন, এবং চায়না দেশ থেকেও এই উৎসাহ এসেছে যে চিফ অ্যাডভাইজার ওখানে যাচ্ছেন। এবং আমরা তো বলছি যে মানে আমাদের প্রধান উপদেষ্টা তো শুধু একজন পলিটিশিয়ান বা একজন নোবেল লরিয়েট না, উনি একটা গ্লোবাল ফেনোমেনা। তো এইরকম একজন ব্যক্তিত্ব বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে চায়নায় যাচ্ছেন, এবং সেখানে আমরা জানি যে উনি শি জিনপিংয়ের সাথে খুব সম্ভবত 28 তারিখ দেখা করবেন, এবং এছাড়া তার আরও কিছু গুরুত্বপূর্ণ আর কি কি প্রোগ্রাম রয়েছে যেগুলো আপনাদের মোটামুটি? যতদূর পর্যন্ত জানা আছে উনি পিকিং ইউনিভার্সিটিতে একটি বক্তব্য রাখবেন, এছাড়া বোয়া ফোরামে উনি বক্তব্য রাখবেন, এবং এছাড়া আরও কিছু প্রোগ্রাম রাখা হয়েছে। সো আমার কাছে মনে হয় এটা তো একটা মানে শুধু ঐতিহাসিক সফর আমি বলবো না, এই চায়নার থেকে আমাদের যে আপনার ম্যানুফ্যাকচারিং যে বিপ্লবটা, সেইটা শেখার জন্য আমার মনে হয় বাংলাদেশের একটা বড় ইচ্ছা আছে এই চায়নার সাথে কোলাবোরেশনে যাওয়ার জন্য। সো আমরা এখন দেখবো 26 তারিখ উনি যাবেন। সো আস্তে আস্তে যত দিন যাবে তত আমরা আরও জানতে পারবো যে কি কি ঘটতে যাচ্ছে। সো আমরা আমাদের এন্ড থেকে আমরা যথেষ্ট আশাবাদী এই সফর নিয়ে। প্রধান উপদেষ্টার চীন সফর কিন্তু শুধু আমাদের কাছে গুরুত্বপূর্ণ তা নয়, কিন্তু সাউথ এশিয়া খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা। আমরা লক্ষ্য করছি যে আমাদের দক্ষিণ এশিয়ার যে দেশগুলোর মিডিয়া ইতিমধ্যেই প্রফেসর ইউনূসের বেইজিং সফর নিয়ে কিন্তু আলোচনা শুরু করেছে। সামনে কিন্তু বেশ অনেক দিন রয়েছে, কিন্তু এখান থেকে আলোচনা শুরু হয়েছে। উনি সেখানে গিয়ে কী কী করতে পারেন, কি করবেন, কি করলে কি হবে ইত্যাদি নানা বিশ্লেষণ শুরু হয়েছে। এবং আপনি নিশ্চয়ই আরেকটি বিষয় লক্ষ্য করেছেন যে আমরা বা আমাদের দেশের মানুষ বা আমাদের দেশের মিডিয়া প্রফেসর ইউনূসের চীন সফর নিয়ে কিন্তু এখন তেমন একটা রিপোর্ট করছে না, গতানুগতিক যে উনি যাবেন এইটুকুই। কিন্তু প্রতিবেশী দেশের অনেক মিডিয়াই কিন্তু এই বিষয় নিয়ে নানান ধরনের রিপোর্ট করছে, প্রতিবেদন করছে, অথবা গল্প কাহিনী পাচ্ছে, যেটাই বলেন না কেন, খুব গুরুত্ব দিচ্ছে। আপনারা এই বিষয়গুলিকে কিভাবে দেখছেন? আমার কাছে মনে হয় কোন দেশের মিডিয়া কি করলে এটা ওই দেশের উপরেই ছেড়ে দেওয়া হচ্ছে, এত মাথা ব্যথা করার কিছু নাই। আমাদের সরকারের তরফ থেকে চীনে যাওয়া হচ্ছে, এটা ওনার প্রথম স্টেট ভিজিট দ্বিপাক্ষিক।
So, আমার কাছে মনে হয় এটা বাংলাদেশের জন্য একটা যেই দরজা খুলে দিবে সম্ভাবনার, এটাই হচ্ছে আমরা বাংলাদেশের জনগণ হিসেবে এখন দেখব। পাশে কি বলছে না বলছে সেটা তো আমাদের দেখার বিষয় না। আমরা বাংলাদেশের হিসাবে মনে করি যে আমাদের সকলের সাথেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা উচিত। আমার কাছে কেউই ছোট কেউ বড় না, সকলের কাছেই কোঅপারেশন আমরা চাই এবং সকলের কাছেই যে আপনার কোলাবোরেশনের যে জায়গাটা আছে, আমার মনে হয় যে এই আমরা যদি একসাথে এই আপনার সাউথ এশিয়ার যত কান্ট্রি আছে, আমরা যদি একসাথে একটা কাজ করতে পারতাম, উই উড হ্যাভ বিন আনস্টপেবল। সো আমরা আমাদের সরকারের জায়গা থেকে আমার মনে হয় সরকার সেদিকেই দেখছে, কে কি কোন দেশের মিডিয়া কে কি বলছে এটা আমাদের মাথা ব্যথা একদমই না। প্রফেসর ইউনূসের সরকারের অনেক সমালোচনা করা হয়, কিন্তু আপনি জানেন দুটো বিষয়ে মানুষ তাকে প্রশংসা করে নিঃসন্দেহে সবাই। একটা হলো অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা ছিল সেটাকে ঘুরে নিয়ে আসা, পররাষ্ট্রনীতি। এই বিষয়ে প্রফেসর ইউনূস না থাকলে কি হতো আর থাকলে কি হচ্ছে, এই তুল্যমূল্য বিচারটা কিন্তু সাধারণ মানুষও করতে পারছে। এটা অবাক করার বিষয়। যারা পররাষ্ট্রনীতি রীতি কিছু বুঝে না তারাও কিন্তু জিনিসটা এইটুকু বুঝে যে প্রফেসর ইউনূস থাকার কারণে এটা সম্ভব হচ্ছে। এবং নিঃসন্দেহে এই পররাষ্ট্রনীতিতে এই সরকার যেভাবে এগুচ্ছে এবং এই সময়টা প্রয়োজন ছিল আমাদের, এবং চীন সফরটা নিঃসন্দেহে মানে আশাবাদ তৈরি করেছে। চীন যেহেতু আমাদের সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িত, মানুষ কিন্তু খুব তাকিয়ে রয়েছে, সেখান থেকে আমরা একটা আশাবাদের একটা খবর পাবো, নিঃসন্দেহে আমাদের দেশের উন্নয়নের সহযোগী একটা খবর পাবো। আমার কাছে মনে হয় চায়না সফর নিয়ে বাংলাদেশের মানুষ যথেষ্ট পরিমাণ এক্সাইটেড, এবং এটা যেহেতু একটা আপনার এমন একটা হেড অফ স্টেট যাচ্ছে এবার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য, যেটা মানে এটা তো একটা ঐতিহাসিক টাইম। সো আমরা এই মানে উনি যাবেন, প্রফেসর ইউনূস যাবেন ওখানে, উনি কি করবেন, কি নিয়ে আসতে পারবেন, কি কি চুক্তি স্বাক্ষর হবে, সেগুলো এখন দেখার বিষয় আর কি। সো আমার মনে হয় বাংলা মানে দিস ইজ এই মাসটা তো খুবই এক্সাইটিং হয়। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। 7 মাসের বেশি হয়ে গেল এই সরকারের বয়স। আপনাকে যদি আমি 5টি বিষয় বলতে বলি যে এই সরকারের সফলতা, আপনি কোনগুলি বলবেন? আমি কোনো সফলতাই বলবো না, কারণ উই হ্যাভ আ লং ওয়ে টু গো স্টিল। যেখানে প্রধান উপদেষ্টাই বলছেন যে নিজের কাজে উনি এখনো পর্যন্ত সন্তুষ্ট না, সেখানে আমি কিভাবে সফলতার কথা বলি? আমি একদমই সফলতার কথা বলবো না। আমি বরং বলবো যে আমাদের অনেক জায়গায় হয়তো ত্রুটি আছে, ত্রুটি থাকবে, আমরা কিন্তু আমি একটা জায়গায় যেটা স্পেসিফিক করতে চাই, আমাদের চেষ্টার কোনো কমতি নেই। সো এখানে আমি নিজে যেহেতু আমি অনেক কিছু বলতে পারি, যেমন দ্রব্যমূল্যের কথা বলতে পারি, আমি হচ্ছে সেটা আলোচিত হচ্ছে, কারণ এইবার আপনি যেটা বলছেন 10 বছরের মধ্যে এবং আরো অনেক কিছু বলতে পারি, কিন্তু আমি যেটা বলতে চাই না। আমি বরং বলতে চাই যে এই সময়টাকে অনেক আমরা তো একটা গণ অভ্যুত্থান পরবর্তী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে একটু একটা কেওয়াস হবে, সেটা স্বাভাবিক। পৃথিবীর সব ঐতিহাসিকভাবে সব দেশে এরকম যখন একটা ঘটনা ঘটে এই অবস্থাই হয়। মানে এই সব কিছু বাদ দিয়ে আমার মনে হয় এই সময়টাকে একটু অনুধাবন করা উচিত, যে আমরা জাতি হিসেবে সামনে কিরকমভাবে থাকবো, এবং এখানে একটা আত্ম উপলব্ধির ব্যাপার আছে, এবং সেটা শুধু সরকারিভাবে না, আমরাও যেমন বলছি এখানে আমার মনে হয় 18 কোটি জনগণেরই একটা আত্ম উপলব্ধির ব্যাপার আছে। সেই জায়গার থেকে আমার কাছে মনে হয় আমি বলবো যে আমি আমার এন্ড থেকে সেই জায়গার থেকে কাজ করছি, ও আমি বলবো যে সবারই সেই জায়গাটা দেখা উচিত, যে নেক্সট চ্যাপ্টারটা কি হবে, আমরা বাংলাদেশ নেক্সট 50 বছরে আমরা কই যেতে চাই, সেটা আমাদের এখন চিন্তা করার কথা। সরকারের ব্যর্থতা কি? প্রচুর ব্যর্থতা আছে, প্রচুর। তো কোনো ইয়ে নাই। আমরা যেমন আইন শৃঙ্খলার আরো ভালো হতে পারতো। আপনার অনেকের একটা দাবি থাকে যে এই সরকার অনেক স্লো, মেনে নিলাম, অনেক ব্যর্থতা আছে, ব্যর্থতার কোনো ইয়ে নেই। আমি তো বললাম যে যেখানে প্রধান উপদেষ্টাই নিজের কাজে স্যাটিসফাইড না, সেখানে বাকি মানুষ স্যাটিসফাইড। আইন শৃঙ্খলার পিছনে তো একটা যৌক্তিক কারণ রয়েছে, কারণ হলো আমাদের পুলিশ বাহিনী কাজ করছে না, এটা বড় ঘটনা। আপনি এটা যেভাবেই বলেন না কেন, আমি বলতে চাই সব কিছু আমি মেনে নিচ্ছি, কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে এটা একটা গণ অভ্যুত্থান পরবর্তী অবস্থা। এটা মাথায় রেখে দেন, অনুধাবন করলে হয়তো আপনি অ্যাকচুয়াল ব্যাপারটা বুঝতে পারবেন আর কি। বাট ক্রিটিসিজম করতে তো কোনো সমস্যা নেই, আমরা তো বলেই দিয়েছি যে মন খুলে সমালোচনা করেন, কে বাধা দিচ্ছে? অপূর্ব জাহাঙ্গীর, আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।